যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আমি মোহাম্মদ নয়ন, নীলফামারী জেলার সৈয়দপুর থানা থেকে বলছি। ঘটনাটি আমি আমার বন্ধুর দাদার কাছ থেকে শুনেছি। ঘটনাটি ঢাকার কোনো এক এলাকার। আমার বন্ধুর দাদার ছদ্মনাম দিলাম খালেদ সাহেব। ওনার পাশের ফ্ল্যাটের এক দম্পতির সাথে ঘটনাটি ঘটে। তাদের ছদ্মনাম দিলাম রনি ও রিয়া। ঘটনাটি আমি আমার মতো করে লিখছি, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, এই অনুরোধ রইল। ঘটনায় চলে যাই। ভোর রাতের দিকে রনির চিৎকার চেঁচামেচিতে তখন অনেকেই দরজা জানালা খুলে বিষয়টি দেখতে বের হয়েছিল। তখন খালেদ সাহেব নামাজ শেষ করে ফেরার পথেই রনিকে কাঁদতে দেখে ব্যাপারটা বুঝতে এতটুকুও সময় লাগেনি। তিনি আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে রিয়াকে বাসায় নিয়ে আসার ব্যবস্থা করেন। রিয়াকে ঘিরে বেশ থমথমে অবস্থা বিরাজ করছে সবার মাঝে। ঘর ভর্তি মানুষের ভিড় চোখে পড়ার মতো। নিচতলার ভাড়াটিয়া সোবাহান, চারতলার ইকবাল সাহেব, বাসার পাশের হাজি সাহেবও খবর শুনে চলে এসেছেন দেখতে। খালেদ সাহেবের স্ত্রী জাহিদা বেগম রিয়ার মাথায় পানি ঢালছেন। কিছুক্ষণ আগেই তার জ্ঞান ফিরে এসেছে, তবে কথা বলতে পারছেন না। জাহিদা বেগম বারবার কিছু জিজ্ঞেস করেও কাজ হয়নি। অবস্থা বেশি সুবিধার নয়, তা একবার ইশারায় বুঝিয়ে দিলেন পাশে থাকা খালেদ সাহেবকে। একটু পরেই রনি এক কাপ দুধ হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে। জাহিদা বেগমের দিকে দুধের কাপ বাড়িয়ে দিয়ে বলল, চাচি দেখুন তো খাওয়ানো যায় কিনা, ওর শরীরে বোধহয় একদম শক্তি নেই। খালেদ সাহেব রনির এমন আচরণে মনে মনে বেশ খুশি হলেন। স্বামী হিসেবে ছেলেটা কতটা দায়িত্ববান, স্ত্রীর জন্য নিজের হাতে দুধ গরম করে নিয়ে এসেছে। এত কিছুর মাঝেও এই ব্যাপারটা তার মাথায় ছিল। এমন স্বামী কয়টা মেয়ের কপালে জোটে। খালেদ সাহেব এবার রনির দিকে তাকিয়ে বললেন, তা ব্যাপারটা কি একটু পরিষ্কার করে বলো তো বাবা। রনি একটা ফাঁকা চেয়ার দেখে বসে পড়ে। তাকে দেখে মনে হচ্ছিল সে ভেঙে পড়েছে এমন অবস্থা। পাশেই ছিলেন ইকবাল সাহেব। তিনি কাঁধে হাত রেখে ভরসা দিলেন রনিকে। রনি বলল, গতকাল সন্ধ্যা থেকেই একটু অদ্ভুত আচরণ করছিল রিয়া। আমি বাজার করে আসার পর দেখি অন্ধকারে বসে আছে। আমাকে দেখতে পেয়ে সেই যে হাত ধরে বসেছিল আর কোথাও যেতে দেয়নি। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজনে শুয়ে পড়েছিলাম। আজানের একটু পরে ঘুম ভাঙলে দেখি সে বিছানায় নেই। বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে দেখি একপাশে পড়ে আছে। তারপরে সবকিছু তো আপনারা জানেন। খালেদ সাহেব সব শুনে মাথা নাড়লেন। তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, আচ্ছা, দরজা তো বন্ধ ছিল, আর আমি যতদূর জানি চাবি ছাড়া বাইরে যাওয়া যায় না। চাবি থাকে তোমাদের বালিশের নিচে, তাহলে চাবি ছাড়া সে বাইরে চলে গেল কিভাবে? আর এত রাতে ছাদে যাওয়ার কারণ কি হতে পারে? উপস্থিত দাঁড়িয়ে থাকা সবাই খালেদ সাহেবের কথায় সম্মতি প্রকাশ করে। রনি বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, আর ছাদের ওই পাশে কিছুই নেই। ওর পা ছিল একটু বাইরে, একটু নড়লেই বড় ধরনের বিপদ হতে পারত। খালেদ সাহেব উঠে গিয়ে রিয়ার পাশে গিয়ে বসলেন। রিয়ার মাথায় হাত রেখে বললেন, এখন কেমন লাগছে তোমার মা? রিয়া বেশ আস্তে আস্তে বলল, একটু ভালো লাগছে এখন। আচ্ছা, কাল রাতে কি হয়েছিল যে তুমি এত রাতে ছাদে গিয়ে একা বসেছিলে? জিজ্ঞেস করলেন খালেদ সাহেব। রিয়া শোয়া থেকে বালিশে হেলান দিয়ে একটু উঠে বসে। রিয়া যা বলল, মাঝরাতে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। বেশ কিছু মানুষের আওয়াজ কানে আসছিল। আমি পাশে তাকিয়ে দেখতে পাই সাদা কাপড়ে অনেকগুলো মানুষ উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, আপনারা কারা আর কার মৃত্যু হয়েছে? কেউ আমার কথার কোনো উত্তর দিচ্ছিল না। তারপর হঠাৎ করেই মানুষগুলো সামনের দিকে হাঁটতে শুরু করে। আমার তখন জেদ চেপে গেল। তাদের পিছু পিছু হেঁটে ছাদে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম একদল মানুষ গোল হয়ে বসে আছে। একটি বাচ্চা ছেলে আমার দিকে তাকাতেই দেখি ওর মুখ ভর্তি রক্ত, আর সবাই রনির অর্ধ গলিত লাশ চিবিয়ে খাচ্ছে। রিয়ার সামনে এখনো যেন রাতের সেই ভয়ানক দৃশ্যগুলো ঘটে চলেছে। ভয়ে বেশ শক্ত করে জড়িয়ে ধরল জাহিদা বেগমকে। খালেদ সাহেব কিছু বললেন না। সব শুনে তিনি উঠে দাঁড়ালেন। ইশারায় রনিকে তার সাথে আসার জন্য বললেন। রনিকে সাথে করে বারান্দায় এসে দাঁড়ালো দুজনে। খালেদ সাহেব বললেন, রিয়ার অবস্থা দেখে মনে হচ্ছে একটা ট্রমার মধ্য দিয়ে গেছে সে। মানসিক অবস্থা বেশি ভালো নয়। তুমি বরং একজন ডাক্তারের কাছে আজই নিয়ে যাও। ডাক্তার আহসান নামে আমার একজন পরিচিত ডাক্তার আছেন। আমি ফোনে সবকিছু বলে দিচ্ছি ওকে। রনি খালেদ সাহেবের কথায় সম্মতি দিয়ে বলল, ঠিক আছে,
আমিও তাই ভাবছিলাম, আর এভাবে বাসায় রাখা ঠিক হবে না। অফিস থেকে ছুটি নিয়ে একটু পরেই বের হয়ে যাব। ঘড়ির কাঁটায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে রনিদের বাসা ফাঁকা হয়ে গেল। জাহিদা বেগম তখন রিয়ার পাশে বসেছিল। একটু পরে খালেদ সাহেব বললেন, এবার আমরা চলে যাই, দুজনকে একটু একা থাকতে দাও। জাহিদা বেগমও আর জোর করলেন না, রিয়ার মাথায় হাত বুলিয়ে ঠিক মতো খেতে বললেন। কিন্তু বেডরুম থেকে বেরিয়ে জুতা পরতে গিয়ে খালেদ সাহেব এক দৃষ্টিতে একটা কিছুর দিকে তাকিয়ে রইলেন। ব্যাপারটা বুঝতে পেরে জাহিদা বেগম বললেন, কি দেখেন ওইদিকে? খালেদ সাহেব স্ত্রীর মুখ চেপে ইশারায় জানলার দিকে তাকাতে বললেন। জাহিদা বেগম সেদিকে তাকিয়ে কিছুই বুঝতে পারলেন না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন খালেদ সাহেবের দিকে। খালেদ সাহেব ফিসফিস করে বললেন, গতকাল রাতে এই জানালায় আমরা একটা ছেলেকে দেখতে পেয়েছিলাম, মনে আছে তোমার? ছেলেটির মুখ ভর্তি রক্ত ছিল, এই দেখো তাজা রক্তের ছোপ ছোপ দাগ এখনো লেগে আছে। তার মানে রিয়া মিথ্যা বলেনি। জাহিদা বেগম ভয়ে কাঁপছেন, বিড়বিড় করে শুধু বললেন, তাড়াতাড়ি চলেন এই বাসা থেকে। দুপুরের দিকে রিয়াকে নিয়ে ডাক্তার দেখাতে বের হয় রনি। খালেদ সাহেবের দেয়া ঠিকানা অনুযায়ী উত্তরায় পৌঁছায় রনি। ডাক্তারের চেম্বার পেতে খুব একটা কষ্ট হয়নি দুজনের। ডাক্তার আহসান নাম বলতেই সবাই এক বাক্যে চেম্বার দেখিয়ে দেয়। চাপ শেষ করে বিকেলের পরে রিয়াকে ভেতরে যেতে বলে একটি ছেলে। কিন্তু রিয়ার দরজায় পা পড়তেই একটা অঘটন ঘটে গেল মুহূর্তে। দেয়ালে ঝোলানো কাচের ছবি হঠাৎ করেই নিচে পড়ে ভেঙে গেল। ব্যাপারটায় ডক্টর আহসান সহ তারা দুজনেই বিব্রতকর একটা পরিস্থিতির সম্মুখীন হল। হাসি মুখে এগিয়ে এসে হাত বাড়িয়ে বললেন, আমার নাম ডাক্তার আহসান। খালেদ সাহেব আমার বন্ধু মানুষ, ফোনে সব বলেছে, তাই সবাইকে বিদায় দিয়ে আপনাদের ডাকতে বললাম। কিছু মনে করেননি তো? রনি বিনীত ভঙ্গিতে বললেন, না কিছু বলেন, আমাদেরও একটু আড়ালে এই ব্যাপারটা নিয়ে কথা বললে ভালো লাগতো। ডাক্তার আহসান চেয়ারে বসে দুজনকে বসতে বললেন। উনি চেয়ারে বসে এবার ডাক্তার আহসানের মুখের দিকে ভালো করে তাকালো। ডাক্তার আহসানের চোখে চোখ পড়তেই রনি বলল, তা আমরা কি শুরু করতে পারি? ডাক্তার আহসান একটা খাতা কলম হাতে নিয়ে বসলেন। ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আপনার স্ত্রীকে সবকিছু বলতে দিন, আপনি এই সময় কথা বলবেন না। মিস রিয়া, আপনি একদম প্রথম থেকে শুরু করেন। রিয়া আর চোখে একবার রনির দিকে তাকালো। সে নির্লিপ্ত চোখে টেবিলে রাখা একটা অদ্ভুত সুন্দর পিরামিডের মাছ দেখছিল। রিয়া বেশ বড় শ্বাস নিয়ে বলতে শুরু করল, ঘটনা শুরু মাসখানেক আগে থেকে। রনি ঢাকার বাইরে ছিল, আমি বাসায় তখন একা ছিলাম। সম্ভবত দুপুরের দিকে আমি খাবার মুখে দিয়েছি, এমন সময়ে মনে হলো একটি বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে রান্নাঘরে চলে গেল। বয়স কত হবে, এই ধরুন 4 বছরের মতো। আমি ব্যাপারটা প্রথমে খুব একটা খেয়াল করলাম না। তারপর সেই বাচ্চাটাকে চোখে পড়ল বেশ কিছুক্ষণ পর। আবারও হামাগুড়ি দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে পাশের রুমে চলে গেল। এরপর স্পষ্ট ছেলেটির হাতে বিস্কুট দেখতে পেলাম। আমি হাত থেকে প্লেট রেখে দৌড়ে রুমে ঢুকে দেখি কেউ নেই। সব জায়গা খুঁজেও কাউকে দেখতে পেলাম না। তবে বিরক্ত হয়ে যখন আবার রান্নাঘরের দিকে পা বাড়ালাম, এবার আমার ভয়ে শরীর কাঁপতে শুরু করলো। মেঝেতে বিস্কুটের গুঁড়া পড়ে আছে। সেদিন এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি পাইনি। তার কিছুদিন পরে শুক্রবারের ঘটনা। রনি বিকালের দিকে বের হয়েছিল, আমি বারান্দায় বসেছিলাম। হঠাৎ কেউ যেন আমার চুল ধরে আঁচড়ে দিল। আমি আর চোখে কাঁধের দিকে তাকাতেই দেখি ভয়ঙ্কর দুটি চোখ আমার দিকে তাকিয়ে হাসছে। আমি সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে পেছনে তাকাতেই সেখানে কাউকে দেখতে পাই না। এই ঘটনার পর আমি রনিকে সবকিছু বলতেই সে বিশ্বাস করেনি। তারপর কিছুদিন সব স্বাভাবিক ছিল। 15 দিনের মাথায় আমি দুপুরে খাওয়ার পর বিছানায় শুয়ে টিভি দেখছিলাম। হঠাৎ রান্নাঘরে চোখ পড়তেই মনে হলো কয়েকটা বাচ্চা আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি প্রথমে নিজের চোখের ভুল ভেবেছিলাম, কিন্তু একটু পরেই যখন ব্যাপারটা সত্যিই মনে হলো, আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে রান্নাঘরের দিকে যেতেই আমার কলিজা যেন বের হয়ে যাবে এমন অবস্থা হলো। পুরো শরীর রক্তে মাখা একটা বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হেসে যাচ্ছে, বলছে, আয় আমাদের সাথে। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই নিজেকে বিছানায় দেখতে পেলাম। তারপরের ঘটনাগুলো তো আপনি জানেন। ডাক্তার আহসানের চেহারায় কোনো পরিবর্তন দেখা গেল না। তিনি বললেন, আপনি কি সবসময় একই চেহারার অবয়ব দেখেন, নাকি কিছুটা ভিন্নতা আছে বাচ্চাগুলোর মাঝে? রিয়ার বলল, না, সবসময় এক নয়। কখনো খুব বেশি ভয়ঙ্কর, আবার কখনো কেমন যেন ফ্যাকাশে বাচ্চাগুলো। এখন দিন দিন বাচ্চাগুলো যেন বেশ বড় আর ভয়ঙ্কর হয়ে উঠছে।
ডাক্তার আহসান খাতায় কিছু লিখলেন। তারপর সামনে থাকা একটা যন্ত্র সামনের দিকে এগিয়ে বললেন, এর নাম টেম্পারেচার মিটার। আপনি আপনার ডান হাত এখানে রাখুন। রিয়া তার ডান হাত টেম্পারেচার মিটারে রাখতেই এবার যেন কিছুটা ঘাবড়ে গেলেন ডাক্তার আহসান। টেম্পারেচার অস্বাভাবিক নিচে নেমে গেছে। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। একটা জীবিত মানুষের দেহের তাপমাত্রা এত নিচে কিভাবে নামতে পারে? যেন মেয়েটির দেহে প্রাণ নেই। তিনি দ্রুত ব্যাপারটা বুঝতে না দিয়ে টেম্পারেচার মিটার থেকে রিয়াকে হাত সরাতে বললেন। তারপর উনি যেন কিছুটা আন্দাজ করে বললেন, কি হয়েছে ডাক্তার সাহেব, সবকিছু ঠিক আছে তো? ডাক্তার আহসান সঙ্গে সঙ্গে হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তিনি রিয়ার দিকে তাকিয়ে বললেন, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমার রনি সাহেবের সাথে একটু কথা আছে। ডাক্তার আহসান সামনের দিকে কিছুটা ঝুঁকে বললেন, আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ একটা বাচ্চার শূন্যতায় আপনার স্ত্রীর কল্পনায় কিছু অবয়ব তৈরি করেছে, যাদের সে সবসময় দেখে। তবে সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে মাথার এক পাশ বেশ অকেজো হয়ে গেছে, এবং অকেজো হয়ে যাওয়ায় অবয়বগুলো যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে কাজ করছি। আমি আজ আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। ঘটনাটি আমি শুনেছি আমার পরিচিত এক বড় আপুর কাছ থেকে। আপুর নাম দোলা। ঘটনাটি দোলা আপুর বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যা ঘটেছিল 80-র দশকে। দোলা আপু আর আপুর হাজবেন্ডের সাথে আমার খুব ভালো একটি সম্পর্ক থাকার ফলে আপু ওনাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন আমাকে একটি স্বনামধন্য রেস্টুরেন্টে ডিনারের জন্য ইনভাইট করেন। আমিও খুশি হয়ে ইনভাইটেশন গ্রহণ করি এবং অ্যানিভার্সারির দিন সন্ধ্যাবেলায় চলে যাই রেস্টুরেন্টে। প্রচুর গেস্ট এসেছিল সেদিন রেস্টুরেন্টে। আপু আর ভাইয়ার সাথে সবাই কথা বলায় ব্যস্ত। এমন সময় আপু আমার পাশের সোফায় এসে বসলেন। বলে রাখা ভালো যে আমার জীবনের ঘটনাগুলোর সাথে আপু পরিচিত ছিলেন, আর ওনারও ভৌতিক বিষয়ে ভালোই আগ্রহ ছিল। সোফায় কিছুক্ষণ চুপ করে বসে থেকে এক পর্যায়ে আপু আমার দিকে ফিরে তাকালেন আর আমাকে বললেন, শোন, মানুষ কি আগাম ভবিষ্যতের বার্তা পায়? আমার কথার মানে হচ্ছে যে নিকটবর্তী ভবিষ্যতের কোনো বার্তা। আমি দোলা আপুর প্রশ্ন শুনে ওনাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কি হয়েছে সেটা যদি নাই বলো তাহলে কিভাবে বলবো বলো? আপু বললেন, এই যেমন আমাদের অ্যানিভার্সারি, যদিও আমার প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি, তাও মনে হচ্ছে যে আজ আমি যা যা করছি সেগুলো আগেও করেছি। এর মানে কি? এমন কেন মনে হচ্ছে? আমি আপুকে বললাম, আরে এটা আসলে সবার সাথেই হয়। নিয়ার ফিউচার প্রেডিকশন। ব্রেইন আমাদের পারিপার্শ্বিকতা ক্যালকুলেট করে আমাদের একটি ধারণা দেয় যে কাছাকাছি সময় কি হতে পারে। যেমন মাঝে মাঝে রাতে ঘুমাবার আগে লাইট অফ করতে গেলে মনে হয়, আরে কি ব্যাপার, এটা একটু আগে গতকালকেও করেছিলাম। কি লিসেনার্স, আপনাদের সাথেও কি এমন হয়? হলে আমাদের জানাতে ভুলবেন না। ঘটনায় ফিরছি। আমার কথা শুনে আপু বললেন, সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলি, কিন্তু আমার আব্বুর মতো তুইও একটা প্রমাণ যে এমন কিছু ঘটনাও ঘটে যা আসলে বিয়ন্ড সায়েন্স। আমি আপুকে জিজ্ঞেস করলাম, তোমার আব্বু? কি বলছো? কোনো কাহিনী আছে, বলো আমাকে। আপু মুচকে হেসে উত্তর দিলেন, ফাংশনের মাঝে ভূতের কাহিনী শুনবি? ভাত দে, কালকে বিকেলে পার্কে আসিস, তোর ভাইয়ার সাথে আমি পার্কে গিয়ে বলবো। আমি যথারীতি রাজি হয়ে গেলাম, আর পরের দিন টিউশনিটা অফ রেখে বিকেলবেলা আপু আর ভাইয়াকে ফোন করে চলে গেলাম পার্কে। পার্কের একটি ফুচকার দোকানে বসে আমরা তিনজন ফুচকা খেলাম, আর পাশে থাকা একটা সিমেন্টের তৈরি টাইলস করা বেঞ্চে বসে আমি আপুকে বললাম, আপু শুরু করো। ভাইয়া আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা দেখা করলে সারাক্ষণ প্যারানর্মাল বিষয় নিয়ে কেন যে কথা বলো? আচ্ছা শুরু করো, আমিও শুনছি। এরপর বড় আপু বলতে শুরু করলেন। ঘটনাটি আপু আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আমার
লেখার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন দোলা আপু। বশির হাওলাদার আমার আব্বুর নাম। ঘটনাটি আমার আব্বুরই। আমার আম্মুর মুখে মূলত আব্বুর এই ঘটনাটি আমার শোনা। আমার আব্বু 80-র দশকের শেষের দিকে আমার আম্মুকে বিয়ে করেন। আমার আব্বু আম্মু দুজনের বাড়ি পাশাপাশি গ্রামে অবস্থিত ছিল। আমার আব্বুর গ্রাম থেকে আম্মুর গ্রামে যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগতো হেঁটে যেতে। আব্বু কৃষিকাজ করতেন গ্রামে, আর আমার আম্মু ছিলেন গৃহিণী আর 5টা পরিবারের মতো। বলে রাখা ভালো যে আমার আব্বু দেখতে খুবই হ্যান্ডসাম চেহারার একজন অধিকারী ছিলেন এবং ওনাকে সবাই খুব সম্মান করতেন। বিয়ের পরে আমার আব্বু প্রথমবার আম্মুকে নিয়ে ওনার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেইবার আমার নানুর বাসায় পৌঁছে আমার আব্বু টিউবওয়েলে হাত মুখ ধুয়ে বিশ্রাম নেন, এরপর খেতে বসেন। দুপুরের খাওয়া শেষ করে আব্বু ওনার শ্যালকের সাথে বেরিয়ে পড়েন আর আমার নানুর পুকুরে মাছ ধরতে যান। সন্ধ্যায় আব্বু কাজ শেষ করে টিউবওয়েলে হাত ধুতে গেলে দেখলেন যে টিউবওয়েলের পাশে লাগোয়া একটি আম গাছের সাথে হেলান দিয়ে একজন মধ্যবয়স্ক লোক ছেঁড়া কাপড় পরে খুব দুঃখ ভারাক্রান্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন। আব্বু ওনাকে দেখে কিছুটা অবাক হয়ে ভাবলেন, কিরে বাবা, এই সময়ে এখানে এই উদ্ভট লোকটাকে, এমন ছেঁড়া টুপি কাপড় পরে আছে, আগে তো দেখিনি কোথাও। এই ভাবতে ভাবতে আব্বু লোকটাকে ডাক দিলেন, কে ভাই সাহেব, কে আপনি, এইখানে কেন দাঁড়িয়ে আছেন? কিন্তু সেই লোকটি কোনো উত্তর দিল না। এরপর আমার আব্বু ওনার শ্যালককে ডেকে আম গাছের দিকে ইশারা করে বললেন, দেখো তো ওই ভাই সাহেব লোকটা কে। আব্বুর শ্যালক অর্থাৎ আমার মামা এদিক ওদিক তাকিয়ে দেখলেন যে আম গাছের নিচে কেউ নেই। আমার মামা আব্বুকে বললেন, দুলাভাই কি কোন, কেউ তো নাই ওইখানে, ভুল ভাল দেখছেন, চলেন ঘরে যাই, মাছগুলা ঢাইলা কাটাকুটির কাজটা আগাই, এরপর রান্না হবে, আসেন আসেন। এই কথা বলে আমার মামা চলে আসতে গেলে আব্বু মামার হাত খপ করে ধরে বলেন, কিরে তুই কি অন্ধ, দেখোস না ওই যে লোকটা দাঁড়িয়ে আছে? আমার মামা কিছুটা বিরক্ত হয়ে আব্বুর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে কোনো কথা না বলে ঘরের ভেতর চলে গেলেন। এরপর আস্তে আস্তে আমার আব্বু আম গাছের কাছে গেলেন সেই লোকটিকে জানার জন্য। সেই লোকটি আব্বুর কাছে আসা দেখে আস্তে আস্তে আম গাছের পেছনে লুকিয়ে যেতে লাগলো। আর এরপর আব্বু আরেকটু কাছে গেলে আম গাছের ওপর থেকে একটি গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে আসলো, আমার কলিজায় হাত দিয়েছিস, তোর কলিজা এবার আমি ছিঁড়ে খাবো, কিন্তু তোকে শুরুতেই মারবো না, তুই কষ্ট পাবি আর আমি দেখব, আস্তে আস্তে একেবারে শেষই মারবো। এই কথা শুনে আব্বু ভয়ে দৌড়ে এসে ঘরের ভেতর ঢুকে যান। কিন্তু উনি বাসার কাউকে এই বিষয়ে কিছু বলেন না, কারণ উনি ভেবেছিলেন যে এই কথা বললে বাসার সবাই ওনাকে ভীতু ভাবতে পারেন আর ওনাকে নিয়ে উপহাস করতে পারেন। নতুন জামাইয়ের এসব খবর গ্রামের লোকেরা জানলে নানান কথাও বলতে পারে। এসব ভেবে আব্বু আর কাউকে কিছু বলেননি। এতটুকু বলে দোলা আপু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, সেদিন রাতের পর থেকে 2টি পরিবারের জীবন বদলে যায়। শোনেন কিভাবে? সেদিন রাতের বেলায় আব্বু আর আম্মু ঘুমিয়েছিলেন নিজেদের বিছানায়। এমন সময় আব্বু ওনাদের ঘরে কারো হাঁটা চলার শব্দ শুনতে পান, আর কে রুমে হাঁটছে দেখবেন বলে হ্যারিকেনের আলোতে উনি বিছানা থেকে উঠতে যান। যেই উনি বিছানা থেকে উঠতে যাবেন তখনই ওনার গলায় হাত দিয়ে কেউ ওনাকে বিছানায় শুইয়ে দেয় আর ওনার গলা টিপে ধরে ওনার শ্বাস রোধ করতে থাকে। উনি ওনার মুখের ওপর কারো নিঃশ্বাস অনুভব করতে থাকেন। একই সময় উনি সেই মানুষের হাত ধরে বুঝতে পারেন এটা আমার আম্মুর হাত। আমার আম্মুর হাতের চুড়িগুলো উনি ধরেই বুঝতে পেরেছিলেন। আব্বুর দম প্রায় আটকে যাচ্ছিল। এমন সময় আব্বু কথা বলতে চাইলে আম্মু ফিসফিস করে বলে ওঠেন, কথা বলবি না, আমার কলিজা কোথায়, ফেরত দে, নইলে তোকে ছিঁড়ে খাবো। আমার আম্মুর মুখে আব্বু এই কথা শুনে আম্মুকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দেন আর নিজে মেঝেতে পড়ে যান। অনেকক্ষণ গলা টিপে রাখার ফলে আব্বুর শরীর অনেকটা আড়ষ্ট হয়ে গিয়েছিল। কিছুটা স্বাভাবিক হতেই উনি হ্যারিকেনের আলোতে দেখলেন আম্মু বিছানা থেকে 1 থেকে 2 হাত উপরে ভাসছেন।
আর আব্বু ওনার রুমের এক কোনায় একটি কালো অবয়ব দেখতে পান। সেই অবয়বটা আব্বুকে আবার কিছু কথা বলছিল। কথাগুলো শুনে আব্বুর মনে হচ্ছিল যে কথাগুলো একই সাথে রুমের চার কোণ থেকে ভেসে আসছে। কথাগুলো এমন ছিল, ফেরত দে, ফেরত দে, ওকে আমি নিয়ে যাব, নিয়েই যাব, আমার সন্তানকে আমি নিয়েই যাব। কথাগুলো যেন আমার আব্বুর কানে সুই ফোটানোর মতো করে বিচ্ছিল। আমার আব্বু তৎক্ষণাৎ দুহাতে ওনার কান চেপে সজোরে আল্লাহ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। এদিকে আব্বুর চিৎকার শুনে আমার মামারা আর বাসার সবাই আব্বুর ঘরের সামনে এসে দরজা ধাক্কা দিতে থাকেন। দরজার ভেতর থেকে তখন সবাই একটি আওয়াজ ভেসে আসতে শোনেন। আওয়াজটা ছিল, নরকের যন্ত্রণা দুনিয়ায় ভোগ করবি তোরা, আর তোদের বংশ আমি কাউকে ছাড়ব না। সবার জান কবজ করে আমি মালা গাঁথবো, মালা পরবো, আমার ছেলেকে পড়াবো। আমাকে তোরা চিনিস না, আমাকে তোরা চিনিস না, আমাকে তোরা চিনিস না। এসব কথা শুনে আমার মামারা মিলে দরজা ভেঙে ফেলেন আর হ্যারিকেন বাতি নিয়ে ভেতরে ঢুকে যা দেখেন তাদের সবার হুঁশ উড়ে গিয়েছিল। ওনারা দেখলেন আমার আব্বু আর আম্মুকে কোনো এক অবয়ব দুই হাতে ওনাদের গলায় ধরে মেঝে থেকে কিছুটা উপরে তুলে ধরে রেখেছে। এই দেখে আমার ছোট মামা দৌড়ে গিয়ে আমার আব্বু আম্মুকে ছাড়াবার চেষ্টা করলে সেই অবয়ব আমার আম্মু আব্বুকে ছেড়ে দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়, আর আমার আম্মু আব্বু সহ আমার মামা মেঝেতে পড়ে যান। আমার আম্মু আব্বুকে সাহায্য করতে সবাই যখন ওনাদের কাছে যেতে লাগলেন, তখনই আমার মামা মেঝেতে শুয়ে দাঁতে দাঁত চেপে কটকট শব্দ করতে লাগলেন আর খিচুনি গলায় হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আমার জমি জায়গা আমার, আমার সন্তান আমার, তোদের এত বড় সাহস কোথায় নিয়ে যাবি, কিভাবে নিবি? আমি আছি রাস্তায়, আমাকে দেখ, আমাকে দেখ, দেখ আমাকে, আমার চেহারা দেখে তোরা কি পারবি বেঁচে থাকতে? মামার এমন অদ্ভুত আচরণের ফলে সবাই কয়েক কদম পিছিয়ে যান। এদিকে সবার চিৎকার আর শোরগোলের ফলে গ্রামের আরো কয়েকটি পরিবার সাহায্য করার জন্য চলে আসে। ওনারা সবাই এসে দেখেন আমার ছোট মামা আমার আব্বুর বুকের ওপরে বসে আব্বুর বুকে হাত দিয়ে চেপে ধরে আছে আর হাসছে। যুবক বয়সী লোকেরা আমার আরো দুই মামার সাথে মিলে আমার ছোট মামাকে ধরে উঠিয়ে নিয়ে আসেন। এরপর আমার আব্বু আম্মু জ্ঞান ফেরানো হলে আমার আব্বু ওনাদের রাতের সব ঘটনা খুলে বলেন। আমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করলেন যে উনি কিভাবে শূন্যে ভেসেছিলেন আর কি হয়েছিল ওনার। উত্তরে আমার আম্মু বললেন যে আমার মনে হলো আমি কোনো এক অপরিচিত জায়গায় আছি, যেখানে আমি ভাসছি আর আমার গায়ে অসংখ্য মৌমাছি এসে বসে আছে আর ওরা আমার গায়ে শুল ফুটিয়ে দিচ্ছে। আমি ব্যথায় চিৎকার করছিলাম, কিন্তু কেউ শুনতে পায়নি। এসব শুনে সবাই মিলে আমার মামার ঘরে গিয়ে দেখেন মামা বিছানায় শুয়ে আছেন আর মনে হচ্ছে যেন মামা খুব ক্লান্ত। ওনাকে যখন সবাই জিজ্ঞেস করলেন যে উনি কেন ওই সব কথা বলছিলেন, তখন আমার মামা বললেন, দুলাভাইকে ধরে মেঝেতে নামাতে গেলে আমি আমার নাভির কাছে প্রচন্ড ব্যথা অনুভব করি আর বুকের ভেতর মনে হচ্ছিল কেউ হাত ঢুকিয়ে দিয়েছে আর সেই হাত মুঠো করে আমার বুকের ভেতরে সব জিনিসপত্র টিপে ধরেছে। আর আমি যখন ওসব বলছিলাম তখন আমার জ্ঞান ছিল, আমি বুঝতে পারছিলাম আমি খারাপ কিছু বলছি, কিন্তু থামাতে পারছিলাম না নিজেকে। আমার আব্বু আম্মু আমার মামার কথা শুনে সবাই সিদ্ধান্ত নেন ওনাদের ভোরবেলা গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন, কিন্তু ওনাদের কারো অবস্থা মসজিদ পর্যন্ত যাবার মতো ছিল না। ভোরবেলা আমার নানু মসজিদে গিয়ে দেখেন ইমাম সাহেব ওনার ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে নিজের গ্রামে চলে গেছেন। তাই কোনো কুল কিনারা না পেয়ে মসজিদ থেকে অন্য এক হুজুর নিয়ে আসেন আমার নানু। হুজুর বাসায় ঢোকার সময় মুরগির খোপের সামনে দাঁড়িয়ে আঁতকে উঠে বলেন, ইয়া আল্লাহ, মাবুদ রক্ষা করো। এই বলে উনি দৌড়ে মসজিদের দিকে চলে যান। আমার নানু ওনার পেছন পেছন দৌড়ে যাচ্ছিলেন আর ওনাকে ডেকে জিজ্ঞেস করছিলেন, হুজুর কি হলো, কোথায় যান, কি হলো হুজুর? আমার নানুর কথা শুনে হুজুর রাস্তায় আস্তে আস্তে দাঁড়ালেন আর নানুকে বললেন, শয়তান, ইবলিশের বংশ এটা, আমাকে ডাকবেন না, দোহাই লাগে। এই চেহারা দেখে আমার সাহস মরে গেছে, আল্লাহর ওয়াস্তে আমাকে ডাকবেন না, আমি নিরুপায়, আমি এসব কাজ চাই না, মাফ করবেন আমাকে। এরপর আমার নানু হুজুরকে কিছু জিজ্ঞেস করবার আগেই হুজুর দৌড়ে মসজিদের দিকে চলে যান। আমার নানু বাসায় ফিরে সবাইকে ঘটনাটা জানান আর সকালবেলা ওঝা আর কবিরাজের সন্ধানে
যাবেন বলে ঠিক করেন। সকালবেলা নানুর সাথে গ্রামের আরো 2-1 লোক মিলে 2 থেকে 3 গ্রাম পরে একজন ওঝাকে ডেকে নিয়ে আসেন। ওঝার পরনে সাদা লুঙ্গি আর গলায় একটা গামছা ছিল, হাতে এক বদনা পানি আর একটা ঝোলা নিয়ে উনি এসেছিলেন আমাদের নানুর বাড়িতে। ওঝা মেঝেতে দাঁড়িয়ে মুরগির খোপের দিকে তাকিয়ে একটা পাখির খাঁচা দেখিয়ে জিজ্ঞেস করেন, এই পাখিটাকে কে ধরে এনেছে? সেই নরপিশাচকে আমার সামনে হাজির কর তোরা। এরপর আমার আব্বু উঠে এসে বললেন, কবিরাজ সাহেব, পাখিটা আমি আনছি। উত্তরে কবিরাজ বললেন, মরতে যখন এত ইচ্ছা তাহলে গলায় দড়ি দে, বিষ খা। পরিবার নিয়ে কেন মরবি? কোথায় পেলে এই পাখি? আমার আব্বু বললেন যে গতকাল বিকেলে মাছ ধরতে গিয়ে পাখিটা পেয়েছিলাম। তখন আমার আম্মু বলে উঠলেন, গতকাল মাছ ধরা শেষ করে আব্বু একটি বন্য পাখি হাতে করে ধরে নিয়ে আসেন। পাখিটা আব্বু কোথায় পেয়েছেন আমার আম্মু ওনাকে এই কথা জিজ্ঞেস করতেই উনি বলেন, আরে রহিমা, মাছ ধরতে গিয়ে দেখি পাশের বড় শিউলি গাছে পাখিটা বসে আছে, দেখে ভালো লাগলো তাই ধরে নিয়ে এলাম। একটা বাঁশের খাঁচার ব্যবস্থা করতে বলো তো, পাখিটা পুষবো। আমার আব্বুর কথা শুনে আমার আম্মু আমার নানুকে একটি খাঁচার ব্যবস্থা করতে বলেছিলেন। এর মাঝে পাখিটিকে মাটির ফ্লোরের উপর রেখে একটি বাঁশের মাচা তার ওপর দিয়ে পাখিটাকে আটকে রাখা হয়। কিছুক্ষণ পর খাঁচা চলে আসলে পাখিটা খাঁচায় রেখে খাঁচাটি মুরগির খোপের কাছে রেখে দেয়া হয়। আম্মুর এই কথা শুনে ওঝা বললেন, এটা জিনের বাচ্চা। এই জিন কোন ছোটখাটো ঘুরে বেড়ানো জিন না, এই জিন হলো অবাধ্য আর মারাত্মক শক্তিশালী। স্থলজ জমি জমাতে এদের বসবাস। এদের আমাদের বিদ্যায় খবিশ বলে। একবার যাকে ধরে তার পরিবার শেষ করে যায় এই জিন। ফরাসি শাস্ত্রে এদের নাম ঘুলা। ঘুলারা অকারণে মানুষের ক্ষতি করে না, কিন্তু কেউ এদের ক্ষতি করলে নির্বংশ করে ছেড়ে দেয়। আমি আমার জীবনে ঘুলার মুখোমুখি হই নাই, দেখি কি করতে পারি। এরপর ওঝা নানুদের কিছু জিনিস জোগাড় করতে বলেন। জিনিসগুলো ছিল লেবু, তারকাটা, আজকের জবাই করা গরুর রক্ত লাগানো সাদা কাপড়, আমার আব্বুর চুল, আব্বুর গতকালের পরনের লুঙ্গি, একটি সদ্য পেরে আনা ডাব আর গ্রামের কবরস্থানের পুরনো মাটি। সবকিছু জোগাড় করতে করতে সন্ধ্যার মতো হয়ে গেলে ওঝা সবকিছু সাজিয়ে নিয়ে বসলেন। উনি একটি বৃত্ত এঁকে সেই বৃত্তের ভেতর পাখির খাঁচা সহ রাখলেন, আর এরপর একটি বড় বৃত্ত এঁকে নিজে সেটার এক পাশে বসে অপর পাশে আব্বুকে বসিয়ে ধূপবাতি জ্বালিয়ে ধোয়া তৈরি করলেন আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে চারপাশে রাখলেন। এরপর উনি কিছুক্ষণ মন্ত্র পড়ে খাঁচা থেকে পাখিটাকে বের করে নিজের ঝুলিতে থাকা একটা ছুরি বের করলেন, কিছু পড়লেন আর ছুরিটায় ফুঁ দিলেন। এরপর উনি ছুরিটাকে সাদা কাপড়ে লাগানো গরুর রক্তের ওপর রাখলেন। নানুরানা ডাবটার মাথা কেটে মন্ত্র পড়ে উনি ডাবটা এক পাশে রাখলেন। এরপর আব্বুর গতকালের পোড়ানো লুঙ্গির এক পাশ কেটে একটা লেবুর সাথে সেটা 7টা পিন বা তারকাটা দিয়ে আটকে দেন। এরপর কিছু মন্ত্র পড়ে পাশে রাখা ছুরিটা তুলে নেন আর খাঁচা থেকে পাখিটাকে বের করে সেই ছুরি দিয়ে জবাই করে ফেলেন আর পাখির গলা থেকে কিছুটা রক্ত সেই ডাবের পানির সাথে মিশিয়ে দেন। পাখিটাকে জবাই করার সাথে সাথে অনেক দূর থেকে একটা আর্তচিৎকার ভেসে আসে সবার কানে। কেউ যেন খুব কষ্ট নিয়ে কাঁদছিল। এই কান্না শুনে সবার এতই কষ্ট হচ্ছিল যে কেউ কেউ ওই কান্না শুনে নিজেরাই কাঁদছিল যেই জায়গায়, সেই জায়গায় উপস্থিত থেকেই। আস্তে আস্তে আশেপাশের গাছপালার উপর ঝড় বয়ে যেতে লাগলো আর সবাই কান্না জড়ানো গলায় শুনতে পায়, আমার ছেলে, আমার কলিজার টুকরা, ওকে মারলি তোরা, তোদের আমি ছাড়বো না, কসম লাগে, একটা জান আমি নিজ হাতে নেব, নিজ হাতে আমি নেবই। আস্তে আস্তে ঝড় থামতে লাগলো। এরপর ওঝা মুচকি হেসে ধূপবাতির ওপর কবরে পোড়ানো মাটি ছিটিয়ে দেন আর ঝুলি থেকে একটি কাপড়ের পুতুল বের করে সেই পুতুলের মাথায় পাখির রক্ত মিশ্রিত ডাবের পানি লাগিয়ে দেন। লেবু থেকে পিন খুলে আব্বুর লুঙ্গির টুকরা সহ সেই পিনগুলি সেই পুতুলের গায়ে ঢুকিয়ে দেন। এরপর কবিরাজ ধূপবাতির ওপর কিছু ডাবের পানি ফেলে আগুন নিভিয়ে কালো ছাই আর নানু, 3 মামা, আমার আব্বু সহ 7 জনের কপালে লাগিয়ে দেন আর বলেন, এই জিনিসকে আমি আমার দাস বানিয়ে নিলাম, ও আর তোদের কাছে আসবে না। আমাকে এখানে ডেকে তোরা কি যে ভালো করেছিস তা তোরা জানিস না। আমার কাজ হয়ে গেছে, টাকা পয়সা কোনো দান দক্ষিণাও আমার লাগবে না।
চলি। এই বলে ওঝা চলে যায়। সেদিন রাত থেকে আর কোনো সমস্যা হয় না আমার আব্বু আম্মুর। কারোরই কোনো সমস্যা এরপর থেকে আর হয়নি। কি ভাবছেন, ঘটনা শেষ? বাকিটা শুনবেন না? ঘটনার মধ্য প্রান্তে আছি আমরা, শুনতে থাকুন। সেদিনের পর প্রায় 5-6 মাস কোনো সমস্যা হয়নি আমাদের পরিবারের সাথে। আব্বু আম্মু কয়েকদিনের মাঝেই দাদু বাড়ি ফিরে আসেন। বাসায় ফিরে আমার নানু বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলো দাদু বাড়িতে জানানো হয়নি। কিছুদিনের মাঝে খবর আসে আমি আম্মুর গর্ভে এসেছি। বাসার সবাই খুশি, কিন্তু এই খুশির ওপর এমন একটা ভাটা পড়তে যাচ্ছিল যা আমাদের পরিবারের জীবন বদলে দিতে যাচ্ছিল। একদিন আমার আব্বু সন্ধেবেলা কাজ শেষ করে বাসায় ফিরে আম্মুকে বললেন, রহিমা, বুকে খুব ব্যথা হইতেছে, মনে হইতেছে কেউ সুই ফুটাইতেছে আমার বুকে, দম আটকায় যাইতেছে। আমার আব্বুর এই কথা শুনে আম্মু ভাবলেন হয়তো সারাদিন কাজ করার ফলে আব্বু একটু অসুস্থ হয়ে গেছেন। তাই আব্বুকে সরিষার তেল মালিশ করে আম্মু আব্বুকে খাবার খেতে বলেন। কিন্তু আমার আব্বু সেদিন আর কিছু না খেয়ে ঘুমাবার জন্য শুয়ে পড়েন। মধ্যরাতে আম্মু আব্বুর মুখ থেকে কিছু আওয়াজ শুনতে পান। ওটা আব্বুর গলার আওয়াজ ছিল না কোনো মতেই বলে আম্মুর ধারণা। আওয়াজগুলি ছিল কিছুটা এমন, আমার শিকার, ওকে আমি নেব, তুই না, আমি আমি। এরপর উনি অন্য মহিলার আওয়াজে বলছিলেন, আপনার প্রতিশোধ আমি নিয়ে নেব, ও আমার। এরপর আমার আব্বু বলছিলেন, তোর এত বড় সাহস, আমার গ্রাস নিতে চাস? এই বলে আব্বু নাকি এক ঝটকায় বিছানা থেকে উঠে পাশে থাকা হ্যারিকেন বাতির কাঁচ দেয়ালে বাড়ি দিয়ে ভাঙলেন, আর হ্যারিকেনের ভেতর থেকে কেরোসিনের তেল নিজের পায়ের ওপর ফেলে হ্যারিকেনের সলতের আগুন নিজের পায়ে লাগিয়ে দেন। এরপর আব্বু হাসতে হাসতে বলেন, দেখ দেখ দেখ, আমার শিকার, তোর সাধ্য নেই আমার শিকার কেড়ে নেয়ার। এসব দেখে আমার আম্মু চিৎকার করতে থাকেন আর দৌড়ে দরজা খুলে বাড়ির সবাইকে ডেকে আনেন আর পানি এনে দ্রুত আব্বুর পায়ে ঢেলে আগুন নিভিয়ে দেন। এরপর আব্বু মেঝেতে পড়ে যান আর তীব্র ব্যথায় চিৎকার করতে থাকেন। কখনো নিজের হাত, কখনো নিজের পা, কখনো নিজের মাথায় হাত দিতে থাকেন। মনে হচ্ছিল যেন উনি ওনার হাত, পা আর মাথায় খুব ব্যথা অনুভব করছিলেন। এর কিছুক্ষণ পর আব্বু অজ্ঞান হয়ে যান। এরপর আব্বুর পায়ে হলুদ লাগিয়ে আব্বুকে বিছানায় তুলে অনেক চেষ্টা করে ওনার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতে আব্বু বলেন, ও ফিরে এসেছে, আমাকে নিয়ে যাবে, ওনাদের নিয়ে যাবে, কেউ বাঁচবে না, কেউ না। আব্বুর মুখে সব কথা শুনে আব্বুকে জিজ্ঞাসা করা হলো কি হয়েছে। আব্বু কিছু বলে না। এরপর আমার আম্মু কাঁদতে কাঁদতে সবাইকে নানু বাড়ির ঘটনা খুলে বলেন। ঘটনা শুনে আমার দাদু বাড়ির সবার চোখ কপালে উঠে গিয়েছিল। পরের দিন সকালে আমার দাদু আমার চাচাকে নিয়ে নানু বাড়ি যান আর সব ঘটনা জানেন। এরপর আমার নানু বাড়ির মাধ্যমে আবার সেই ওঝার খোঁজে যান সবাই। আবার 2-3 গ্রাম পাড়ি দিয়ে সেই ওঝার কাছে গেলে ওঝাকে আর খুঁজে পাওয়া যায় না। আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করলে ওনারা বলেন যে প্রায় 5-6 মাস আগে একদিন সন্ধ্যায় ওঝার ঘর থেকে ওঝার চিৎকার শুনতে পাওয়া যায়, কিন্তু যেহেতু সে একজন ওঝা তাই ভয়ে কেউ তার বাড়িতে যাননি। পরের দিন ওঝার বাড়ির সামনে গেলে দেখা যায় ওঝার লাশ তার বাড়ির উঠোনের সামনে পড়ে আছে। ওঝার গলাটা ছিল কাটা, অর্থাৎ তাকে জবাই করে মারা হয়েছে। এসব শুনে আমার নানু আর দাদুরা চিন্তায় পড়ে যান। ওনারা ভাবতে থাকেন, আল্লাহ, এই কোন সমস্যায় ফেলেন আমাদের, কি করব আমরা এখন? ভাবতে ভাবতে আমার নানু আমার দাদুকে বললেন, বিআই সাহেব, চলেন মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, উনি কিছু করতে পারেন। এরপর সবাই মিলে পরের দিন ইমাম সাহেবের কাছে যাবেন বলে ঠিক করেন। সেদিন রাতের বেলা আমার দাদু বাড়িতে আব্বুর সাথে আবার কিছু ঘটনা ঘটে। আব্বুর ঘরে সেদিন আমার দাদি আর আমার আম্মু ছিলেন আব্বুর খেয়াল রাখার জন্য। আমার আম্মু আব্বুর পায়ে বাতাস করে দিচ্ছিলেন আর দাদি পাশে বসেছিলেন। রাত বাড়তেই আব্বু হঠাৎ হাসতে শুরু করলেন আর উঠে আম্মুর কানের কাছে কিছু একটা বললেন, যা, ওকে পরেই নেব, আগে বাকিদের নেই, তারপর ওই শয়তানের কাছ থেকে নিয়ে যাব, আমাকে দেয়া কাজ আমি করবই, 2-3 মাস আছে আর দিন গুনতে থাক। এই কথা বলে আমার আব্বু আমার আম্মুর গালে জোরে একটা চর বসিয়ে দেন। এত জোরে চর মেরেছিলেন আমার আব্বু যে আমার আম্মু ছিটকে বিছানা থেকে নিচে পড়ে যান।
আমার দাদি এসব দেখে চিৎকার করতে থাকলে সবাই রুমে এসে দেখে আমার দাদি আর আমার আম্মু অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে, আর আমার আব্বু বিছানায় বসে নিজের পুড়ে যাওয়া পা থেকে চামড়া খুলে খুলে খাচ্ছে আর হাসছে। এই দৃশ্য দেখে সবাই থমকে গিয়েছিল সেদিন। ধরাধরি করে আমার আম্মু আর দাদিকে রুম থেকে বের করে এনে আব্বুকে রুমের ভেতরে রেখে বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে সবাই চলে যান। আম্মু আর দাদি জ্ঞান ফিরলে ওনারা সবাইকে বলেন যে একটু আগে কি ঘটেছিল। আম্মু আর দাদির কথা শুনে সবাই ঘাবড়ে যান, সিদ্ধান্ত নেন আম্মুকে আর আব্বুর সাথে রাখবেন না, কারণ আম্মুর প্রেগন্যান্সিতে আব্বুর সাথে রাখাটা এখন বিপজ্জনক। এরপর সবাই আব্বুর রুমে গিয়ে দেখেন যে আব্বু ঘুমাচ্ছেন। পরদিন সন্ধ্যাবেলা আমার দাদু আর নানু কাঁদতে কাঁদতে মসজিদের হুজুর আর হুজুরের এক বন্ধুকে নিয়ে আমাদের গ্রামে ফেরত আসেন। ওনাদের কান্নার কারণ জানতে চাইলে আমার নানু আমাদের বলেন, গতকাল রাতের বেলা আমরা সবাই ঘুমাচ্ছিলাম, তখন আমার ছোট ছেলের রুম থেকে অমানবিক চিৎকার ভেসে আসে। সবাই ভয়ে ভয়ে ঘুম থেকে ওঠার পর ওর ঘরের সামনে গিয়ে ওকে আওয়াজ দেই, কিন্তু ভেতর থেকে এমন আওয়াজ পাই যে কেউ মনে হয় মরে যাচ্ছে। পরে দরজা ভেঙে ঢুকে দেখি আমার ছেলেকেও জবাই করে মাটিতে ফেলে রেখেছে। আরো কষ্ট পেয়ে মরেছিল তখন। আমি এখন কি করব? কি হবে আমাদের? গ্রামের মানুষের এই লাশ কি দেখানো যাবে? এই জন্য কি সবাই মিলে তাড়াতাড়ি করে আমার ছেলেকে কবরে নামিয়ে আসলাম? পরিবারের ওপরে কি বিপদ শুরু হয়েছে আল্লাহ জানে। এই কথা শুনে আমার আম্মু চিৎকার করে কাঁদতে থাকেন, আর আমার মামার নাম ধরে চিৎকার করতে করতে বারবার জ্ঞান হারাচ্ছিলেন। কিন্তু এরপরও আমার নানু আর দাদুর কঠোরভাবে ওনাদের কাজ চালিয়ে যান দুইটি পরিবারকে বাঁচাতে। রাতের বেলা হুজুরদের ঘরে বসে আমার আব্বুর মাছ ধরতে যাওয়ার ঘটনা থেকে শুরু করে ওঝার আর গত 2 দিনের সব ঘটনা খুলে বলেন। এরপর হুজুর বলেন, দেখেন, আমি এইসব বেশি বুঝি না। আমার বন্ধু আসছে, ও কবিরাজি করে অনেক বছর, ওই কিছু করতে পারে। এরপর হুজুরের বন্ধু সব শুনে বলতে লাগলেন, আপনারা না জেনে না বুঝে কাকে দিয়ে চিকিৎসা করালেন? ওই লোক তো কালো জাদুকর, সে তো আপনাদের উপরে কালো জাদু করেছে। ধূপবাতি ছাই যেসব পুরুষ মানুষের কপালে লাগিয়েছে তাদের বলি চায় সে। আর ওই জিন খুব শক্তিশালী ছিল, তাই ওর ছেলেকে ওঝা মেরে ফেলে। আর ছেলেকে মারার ছুরির ভয় দেখিয়ে আর পুতুলে লাগানো ছেলের রক্ত দিয়ে ওঝা ওই জিনকে বশ করতে চেয়েছিল, কিন্তু পারছিল না। এদিকে তার 7টা বলি লাগবে কোনো সাধনা পূর্ণ করতে। তাই যেই 7 জনের মাথায় ছাই লাগানো ছিল তাদের বলির ভার অন্য এক জিনের উপরে দেয় সে। কিন্তু তার বলি শুরু হবার আগেই ছেলে হারানো ওই জিন ওঝাকেই মেরে ফেলে। আর এখন অনেক দেরি হয়ে গেছে। আপনাদের জামাইয়ের ওপরে ছেলে হারানো জিন আর ওই বলির দায়িত্ব দেয়া জিন দুজনের ভর। একজন বলি চায় আর একজন চায় প্রতিশোধ। আমি সবাইকে বাঁচাতে পারবো না। এক জিন তাড়াতে গেলে আর একজন ক্ষতি করবে, কেউ না কেউ ক্ষতি করবেই, এটা একেবারে নিশ্চিত। আমাকে মাফ করেন, আপনারাই বলেন কাকে আমি বাঁচাবো। হুজুরের বন্ধুর কথা শুনে 2 পরিবারের সবাই কোনো কুল কিনারা পাচ্ছিল না। একজনের মৃত্যু হয়েছে ইতোমধ্যে, আরো 6 জনের জীবন এখন মৃত্যু পথে। সেদিন রাতে শোকাবহ 2 পরিবারের কেউ ঘুমোতে পারল না। গভীর রাতে আবার আব্বু হেসে ওঠেন, ঘুমের মাঝখানে বলেন, একটা গেছে, 6টা বাকি, নিয়ে যাব। পরক্ষণে আবার বলে ওঠেন, ওকে আমি নিতে দেব না, তুই ওকে নিতে পারবি না। এই সব বলে আমার আব্বু বিছানায় বসে পড়েন, আর হ্যারিকেনের আলোতে সবাই দেখতে পান যে আমার আব্বুর চোখের 2 মণি বিপরীত দিকে সরে গেছে, অর্থাৎ ডান চোখের মণি ডান কানে